আমার বাবারা মোট 4 ভাই। ঘটনার সূত্রপাত ঘটে আজ থেকে 10 বছর আগে। এশার আজানের আগে আগে আমার মেজো চাচার বাসায় হঠাৎ একটি কুকুর প্রবেশ করে। কুকুরটি বাসার উঠোনে প্রবেশ করেই সোজা গোয়াল ঘরে ঢুকে পড়ে এবং গরুর খাবার নষ্ট করতে শুরু করে। এমন সময় গোয়াল ঘরে গরুদের শব্দ পেয়ে চাচা এবং আমি আমাদের ঘরের থেকে বেরিয়ে আসি এবং এসব দৃশ্য দেখতে পাই। এটা দেখা মাত্রই চাচা দৌড়ে গোয়াল ঘরের দিকে যান। এমন সময় সেই কুকুরটি দৌড়ে গোয়াল ঘরের দরজার ওখানে চলে আসে। সাথে সাথে চাচা দরজা চাপিয়ে ফেলেন। এভাবে কুকুরটা বেরিয়ে আসলে হয়তো কাউকে কামড় দিতে পারে। এমতো অবস্থায় দরজার ফাঁকে কুকুরটার মাথা আটকে যায় এবং হঠাৎ এক নিমিষেই কুকুরটা সেখানে আঘাত পেয়ে মরে যায়। কি আর করা। এরপর আমার চাচা কুকুরটার মরদেহ নিয়ে বের হন। আমাদের গ্রামের পশ্চিম দিকে একটি জঙ্গল আছে, ওই দিকে ফেলে দিতে যাবেন এই উদ্দেশ্যে। এমন সময় আমার ছোট চাচার বড় মেয়ে রুমি আমার মেজো চাচার সাথে যাওয়ার জন্য জেদ ধরে, কিন্তু চাচা তো ওকে কোনোভাবেই সাথে নেবে না। এভাবে এক সময় রুমি কান্না শুরু করে। চাচা আর উপায় না পেয়ে ওকে সাথে নিয়ে যান। এরপর তারা কুকুরটির মরদেহ ফেলে দিয়ে স্বাভাবিকভাবেই কোনো সমস্যা ছাড়াই বাসায় চলে আসেন। খুব স্বাভাবিকভাবেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির ইতি ঘটে সেই রাতে। তবে ইতি ঘটলেও পরদিন আবার তার সূত্রপাত হয় ভয়ানক এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে। পরদিন রুমির প্রচণ্ড জ্বর আসে। সেদিন এশার নামাজের পরে আমার ছোট কাকির চিৎকারে বাসা থেকে সবাই বেরিয়ে আসে। কি হয়েছে জিজ্ঞেস করতে কাকি বলে ওঠেন, রুমি হঠাৎ করে খুব অস্বাভাবিক আচরণ শুরু করেছে। ও শুধু দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাচ্ছে আর শুধু বলছে, আমার বাসস্থান এখানে না, আমি এখানে থাকবো না, আমাকে জঙ্গলে যেতে হবে, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে নিয়ে যেতে এসেছে। আমি রুমিকে আটকাতে না পেরে চিৎকার দিয়েছি এবং রুমিকে ঘরে আটকে রেখে বাইরে এসেছি। কাকির মুখে এসব কথা শুনে চাচা এবং আমি দৌড়ে রুমির ঘরে চলে যাই। দরজা খুলতেই রুমি দৌড়ে বেরিয়ে যেতে শুরু করে। আমি এবং চাচা মিলে ওকে পেছন থেকে ধরে ফেলি, কিন্তু কোনোভাবেই ওকে ধরে রাখতে পারছিলাম না। আমরা 12-13 বছরের বাচ্চা, গায়ে এমন অস্বাভাবিক শক্তি দেখে আমরা সবাই বুঝে যাই অনেক খারাপ কিছু একটা হচ্ছে রুমির সাথে। এরপর কোনো রকমে রুমিকে আমরা ঘরে নিয়ে যাই এবং খাটের সাথে বেঁধে রাখি। এমন সময় রুমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। রুমির এমন আচরণ দেখে আমি সাথে সাথেই আমাদের পাশের বাসার একজন দাদু, ওনার নাম হচ্ছে নেফাতুল্লাহ শাহ, তাকে ডেকে নিয়ে আসি। তিনি ভালো ঝাড়ফুঁক এবং রুকাইয়ার কাজ জানতেন। নেফাতুল্লাহ দাদুকে নিয়ে আমি রুমির ঘরে প্রবেশ করতেই রুমির জ্ঞান ফিরে আসে। দাদুকে দেখে রুমি তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করে এবং ভারী গলায় বলতে শুরু করে, তোরা ওকে নিয়ে এসেছিস, ও আমাদের কি করবে? যা যা, ভালো কোনো হুজুর কবিরাজ ডেকে নিয়ে আয়। ওকে দেখতেও তো আমার অনেক ঘৃণা করছে। এই মেয়ে থেকে ও আমাদের ছাড়িয়ে নিতে পারবে না। যা, তুই চলে যা এখান থেকে। যেটা পারবি না শুধু শুধু সেটা নিয়ে জড়িয়ে নিজের আর নিজের পরিবারের ক্ষতি ডেকে আনিস না। দাদু রুমির মুখে সব কথা শুনে রুমির কাছে যান এবং রুমির বাম হাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরেন এবং বিভিন্ন দোয়া পড়ে রুমির কানের কাছে ফোঁ দিতে শুরু করেন। রুমি ছটফট করতে শুরু করে। এভাবে কিছুক্ষণের মধ্যে রুমি আবার জ্ঞান হারায়, কিন্তু তখনও দাদু দোয়া পড়া থামাননি। কিছুক্ষণ পর রুমির শরীরে ভয়ঙ্কর কম্পন শুরু হয় এবং রুমির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই দাদু রুমিকে উদ্দেশ্য করে বলেন, তোরা কতজন? এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস? দাদুর এই প্রশ্নে রুমির ভেতরে থাকা শয়তানগুলো মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, আমরা সনাতন ধর্মের 7 জন জিন। গতকাল রাতে এই মেয়ে পশ্চিম দিকে জঙ্গলে গিয়েছিল। আমাদের ছোট বোন সেই পথেই শুয়েছিল। এই মেয়ে আমার বোনের চুলে পা দিয়ে আঘাত দিয়েছে। আমাদের মেজো ভাই এই মেয়েকে দেখে অনেক পছন্দ করে ফেলেছে। আমাদের ওকে চাই। আমরা ওকে নিয়ে যাব খুব তাড়াতাড়ি। পারলে আটকাস আমাদের। এই বলে রুমির ভেতরে থাকা সেই শয়তানগুলো হাসতে শুরু করে। রুমির এমন অবস্থা দেখে দাদু বিভিন্ন সূরা পাঠ করে রুমির শরীরে ফুঁকতে শুরু করে। সাথে সাথেই রুমি এক চিৎকারে অজ্ঞান হয়ে যায়।
প্রায় মিনিট 10 পর রুমির জ্ঞান ফিরে আসে। রুমির জ্ঞান ফিরে আসলে দাদু একটা গ্লাসে পানি পড়ে দেন এবং সেই পানি রুমিকে খাইয়ে দেন এবং আমাদের সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, ওরা খুবই প্রভাব বিস্তারকারী জিন। ওদের কাজ হাসিল না হলে ওরা মানুষের শরীরে বিভিন্ন অর্গান নষ্ট করে, মানুষকে শারীরিকভাবে কষ্ট দেয়। আপাতত সেই জিনগুলো ওর শরীর ছেড়ে গিয়েছে, কিন্তু ওরা আবার আসবে। আমার বয়স হয়ে গিয়েছে, আমি সেই জিনগুলোর সাথে লড়াই করে কুলিয়ে উঠতে পারবো না। তোমরা অন্য কোনো ভালো হুজুর কবিরাজের খোঁজ করো। আমি একটা তাবিজ দিচ্ছি, কিছুক্ষণ পর রুমির গলায় পরিয়ে দিও। এই বলে দাদু আমাদের বাসা থেকে বিদায় নেন। কিছুক্ষণ পর দাদু কল করলে আমি দাদুর বাসায় গিয়ে তাবিজটি নিয়ে আসি এবং রুমির গলায় পরিয়ে দেই। দাদুর চিকিৎসার পর রুমি একদম স্বাভাবিক হয়। পরদিন থেকে আমরা ভালো হুজুর এবং কবিরাজের খোঁজ করতে শুরু করি। খুঁজতে খুঁজতে সেদিন দুপুর নাগাদ আমরা নবাবগঞ্জ থানার একজন ভালো নামকরা কবিরাজের সন্ধান পাই। কবিরাজের খোঁজ পাওয়ার সাথে সাথেই রুমিকে চাচা এবং চাচি সেই কবিরাজের কাছে নিয়ে যান। প্রিয় লিসেনার্স, কবিরাজের কাছে রুমিকে নিয়ে যাওয়ার পর সেখানে কি কি ঘটেছিল সেসব কিছু আমি শুনেছি আমার কাকির কাছ থেকে। কাকি বলেন, রুমির বাবা আমরা দুজন মিলে রুমিকে নবাবগঞ্জের সেই কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজের ওখানে গিয়েই দেখি সেখানে লম্বা সিরিয়াল। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ কবিরাজের কাছে এসেছে। আমরাও অন্যদের মতো অপেক্ষা করতে শুরু করলাম। একটা সময় পর আমাদের সিরিয়াল চলে আসলো। একজন লোক এসে আমাদের কবিরাজের কক্ষে নিয়ে যান। কবিরাজের কক্ষে প্রবেশ করতেই কবিরাজ কোনো প্রকার কথা না বলে রুমিকে একটা গোল বৃত্তের ভেতরে বসায় এবং বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফুঁ দিতে শুরু করে। কবিরাজ বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফুঁ দিতেই রুমির পুরো শরীর ভয়ানকভাবে কাঁপতে শুরু করে এবং রুমি মিশ্রিত কণ্ঠে গালিগালাজ করতে থাকে, আমরা এই মেয়েকে নিয়ে যাবই, তুই যাই করিস না কেন লাভ হবে না। এরপর কবিরাজ সেই জিনগুলোকে বুঝাতে শুরু করেন, কিন্তু সেই জিনগুলো কবিরাজের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। কবিরাজের পর আর কোনো উপায় না পেয়ে একটি বোতল এনে বিভিন্ন মন্ত্র পড়ে সেই বোতলে ফুঁ দিতে শুরু করেন। কবিরাজের বোতলে ফুঁ দেওয়ার সাথে সাথেই শুরু হয় চারিদিকে ভূকম্পন। এমন সময় রুমির ভেতরে থাকা সেই জিনগুলো মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ছেড়ে দে, আমাদের ছোট বোনকে আর কষ্ট দিস না, আমরা এই মেয়েকে ছেড়ে দেব, তবে একটা শর্ত আছে, একটি কালো রঙের পাঁঠা আমাদের আবাসস্থলের সেই জঙ্গলে আপনাদের রেখে আসতে হবে। এই বলে রুমি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর রুমির জ্ঞান ফিরে আসে। এরপর আমরা সেই কবিরাজের কাছে বিদায় নিয়ে চলে আসি এবং সেই জিনদের কথা মতো পরদিন রাতে একটি কালো রঙের পাঁঠা কিনে সেই জঙ্গলে রেখে আসি। এরপর থেকে রুমিও একদম সুস্থ হয়ে যায়। রুমির সাথে এইসব ঘটনা ঘটার পর কেটে যায় বেশ কিছুদিন, বেশ কিছু বছর। রুমি ভালোভাবে পড়ালেখা করছে, স্কুলে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ একদিন রুমি স্কুল থেকে একজন স্যার আমার চাচার নম্বরে ফোন করেন। চাচা কলটি রিসিভ করতেই ওপাশ থেকে স্যার বলে ওঠেন, ভাই আপনি তাড়াতাড়ি স্কুলে চলে আসুন, আপনার মেয়েকে আমরা 4-5 জন মিলে কোনোভাবেই ধরে রাখতে পারছি না। রুমি খুবই অস্বাভাবিক আচরণ করছে। ও শুধু বলছে আপনাদের গ্রামের পশ্চিম দিকের জঙ্গলের দিকে যাবে, আর বারবার সে জ্ঞান হারাচ্ছে, আপনারা তাড়াতাড়ি আসুন। স্যারের কথা শেষ হতেই আমি এবং চাচা চাচি মিলে রুমির স্কুলে যাই। রুমির স্কুলে যেতেই আমরা সকলেই রুমির আবার সেই অস্বাভাবিক আচরণ দেখতে পাই। এরপর আমরা সবাই মিলে রুমিকে বাসায় নিয়ে আসি এবং সেই কবিরাজকে কল করে রুমির এমন আচরণের কথা জানাই। কবিরাজ আমাদের সব কথা শুনে রুমিকে তার কাছে নিয়ে যেতে বলে। ওই দিন দুপুরেই আমরা আবার রুমিকে সেই কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজের কাছে রুমিকে নিয়ে যেতেই যথারীতি কবিরাজ রুমিকে একটি গোল বৃত্তের মাঝখানে বসিয়ে বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফু দিতে শুরু করে। ফুঁ দেওয়ার সাথে সাথেই রুমি অজ্ঞান হয়ে যায় এবং শুরু হয়ে যায় রুমির পুরো শরীরে ভূমিকম্পের মতো কম্পন। এমন অবস্থায় হঠাৎ করে রুমির জ্ঞান ফিরে আসে। রুমির জ্ঞান ফিরে আসতেই রুমি পুরুষ কণ্ঠে বলে ওঠে, আমাকে আবার কেন ডেকে নিয়ে আসা হয়েছে? প্রতি উত্তরে কবিরাজ বলে, তোরা আবার এই মেয়েকে কষ্ট দিচ্ছিস? কবিরাজের এই প্রশ্নে রুমির ভেতরে থাকা জিনটি বলতে শুরু করে, না, আমরা তো কথা দিয়েছি আমরা আর কোনোদিন এই মেয়েকে কষ্ট দেব না। আমরা ওকে কোনো প্রকার কষ্ট দেইনি। ওর আবার এই অবস্থার জন্য দায়ী অন্যজন। ওদের এই গ্রামের একজন মহিলা এই মেয়ের চাচি এই মেয়ের ওপর কালো জাদু প্রয়োগ করছে। এই মেয়েকে সেই মহিলা তার ছেলের বউ বানাতে চেয়েছিল, কিন্তু এই মেয়ের মা রাজি না হওয়ায় সেই মহিলা এই কালো জাদু করে। এই মেয়ের ওড়না এবং চুল দিয়ে কালো জাদুটা করা হয়েছে। আচ্ছা, আপনারা চিন্তা করবেন না, আমি সেই কালো জাদুর জিনিসগুলো এনে দিচ্ছি,
আপনি সবকিছু নষ্ট করে দেন, তাহলে এই মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। আর আমি কথা দিচ্ছি, এই মেয়ের আর কোনো ক্ষতি আমি হতে দেব না। এই মেয়েকে সেই শুরুর দিক থেকেই আমার অনেক ভালো লেগেছে। আমি দূর থেকে সব সময় এই মেয়েকে বিভিন্ন বিপদ থেকে সাহায্য করব। এই বলে রুমি আবার অজ্ঞান হয়ে যায়। এরপর কবিরাজ রুমির পুরো শরীরে বিভিন্ন মন্ত্র পড়ে ফুঁ দেন এবং বাসায় চলে যেতে বলেন আমাদের। কবিরাজের কথা মতো আমরা রুমিকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার কিছুক্ষণ পর রুমির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই একদম স্বাভাবিক আচরণ শুরু করে সে। আমরা সকলেই বুঝে যাই রুমির ওপর থেকে সকল বিপদ কেটে গেছে। এসব ঘটনার পর থেকে এখন পর্যন্ত রুমির সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। বাস থেকে নামতেই অঝরে বৃষ্টি। কোনো রকমে গা বাঁচিয়ে একটা টি স্টলের নিচে এসে দাঁড়িয়েছি। তখন বিকেল 5:30। প্রায় 2 ঘন্টা টানা বৃষ্টি। বৃষ্টি শেষ হতেই খালাতো ভাই মামুন এসে হাজির। মামুন আমাকে দেখেই বলল, আর বলিস না সাবিত, ছাতাটা আব্বু নিয়ে গেছে, তাই তোকে নিতে আসতে দেরি হলো। তা কতক্ষণ হলো এসেছিস তুই? এই তো ঘন্টা 2 হলো ভাইয়া। তারপর দুজন কুশল বিনিময় করে রওনা দিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে। মামুন আমার খালাতো ভাই। আমি চাকরি সূত্রে ঢাকায় থাকি, তবে গ্রামের বাড়িতে গেলেই মামুন ভাইদের বাড়িতে যাই। মামুন ভাই আমার থেকে 1 বছরের বড়। বন্ধুর মতো 2 ভাই আমরা, তাই ওকে তুই বলে সম্বোধন করি। সন্ধ্যা নেমেছে। কুয়াশার কারণে চারিদিকে আরো অন্ধকার হয়ে এসেছে। 2টো সিগারেট ধরিয়ে হাঁটা শুরু করলাম 2 ভাই। ওদের বাড়ির রাস্তায় কাদা হওয়ার কারণে কোনো যানবাহন চলে না। আবার সেই বৃষ্টি হয়েছে বলে একটা মানুষ রাস্তায় নেই। প্রায় 3 কিলোমিটার রাস্তা হেঁটে পাড়ি দেবার পর মামুন ভাইদের বাড়ি। সরু রাস্তা ধরে কিছু দূর যেতেই রাস্তার পাশেই সোনাই নদী। নদীর পাড়ে একটা শ্মশান ঘাট, আর এক পাশে একটা কবরস্থান। আমরা 2 ভাই গল্প করতে করতে যাচ্ছি। হঠাৎ কবরস্থানের দিকে আমার চোখ পড়ল। দেখলাম কবরস্থানে একটা কুপি বাতি আর কিছু মানুষ। মামুন ভাই বলল, কে যেন মারা গেছে, তাকে কবর দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, তবে বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আমি আবার কবরস্থানের দিকে তাকাতেই আমার কোনো এক অজানা কারণে গা শিউরে ওঠে। আমি পাশ ফিরে মামুন ভাইকে ডাকি, ভাইয়া, হাই ভাইয়া। মামুন ভাই কোনো উত্তর দিল না। আমি ওর হাত টান দিয়ে ধরে বললাম, দ্রুত চল, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। খেয়াল করলাম ওর যে হাতটা আমি ধরেছি সেটা প্রচণ্ড ঠান্ডা। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওর মুখের দিকে ধরতেই আমি যা দেখলাম তা দেখে আমার জ্ঞান হারানোর উপক্রম। আমি দেখলাম যে মানুষটার হাত আমি এতক্ষণ মামুন ভাই ভেবে ধরেছি সে আসলে মামুন ভাই নয়। আমি দেখলাম আমার থেকে প্রায় 2 হাতের বেশি উঁচু ভয়াবহ চেহারার একটা অশরীরীর হাত ধরে আছি আমি। মাথা উঁচু করে তার মুখের দিকে তাকাতেই দেখি তার চোখগুলো কোটর থেকে যেন বেরিয়ে আসছে। আমার দিকে তাকিয়ে সে আমাকে বলছে, কিরে যাবি না? চল আমার সাথে, তোর জন্য কবর খুঁড়েছি, চল। আমি এখনো তার হাত ধরে আছি। শরীরে কোনো শক্তি পাচ্ছি না। চিৎকার দিতে চাইছি কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। ওভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমার মনে নেই। মনে হলো আজ হয়তো আমি মারা যাব, তাই আল্লাহকে স্মরণ করছিলাম। তারপর একবার জোরে চিৎকার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মনের শক্তি ফিরে পেলাম। পাশে দাঁড়িয়ে থাকা অবয়বটা নেই। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আবার। আমি ফ্ল্যাশ লাইটের আলোয় মামুন ভাইকে খুঁজতে লাগলাম। তাকে ডাক দিলাম, ভাইয়া, কিন্তু মামুন ভাই কোথাও নেই। হঠাৎ দেখি শ্মশানের ওপর একটা চিতা জ্বলছে। কিছু মানুষ সেই চিতাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি ছুটে গিয়ে ওদের ওপরে হুমড়ি খেয়ে পড়লাম। বাঁচান বাঁচান বলে চিৎকার করলাম। যার কাছে গিয়ে সাহায্য চাইছি দেখি সে আমার মামুন ভাই। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া, তুই আমাকে রেখে কোথায় গেলি? জানিস আমি কি দেখেছি? ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আমি জানি সাবিত তুই কি দেখেছিস, তবে
আমি এখন তোকে একটা জিনিস দেখাবো, দেখবি? আমি ভাবলাম ভাইয়াকে পেয়েছি, আর ভয় নেই। তাছাড়া এখানে অনেক মানুষ, আর কিছু হবে না। ভাই আমার হাতটা ধরল। আয়, আমার সাথে আয়। সে আমাকে চিতার দিকে নিয়ে গেল। বলল, দেখ তো লোকটাকে চিনতে পারিস কিনা। জ্বলন্ত চিতার মাঝে পুড়তে থাকা মানুষটার দিকে তাকিয়ে আমি দেখলাম ওখানে আর কেউ না, আমার নিজের লাশ পুড়ছে। আমার পাশে মামুন ভাই নেই। সেই ভয়াবহ চেহারার লোকটা আমার হাত ধরে আছে, অট্ট হাসিতে ফেটে পড়ছে সে। কি ভয়াবহ সেই হাসি! সাথে সাথে এক দৌড় দিলাম। কোথায় যাচ্ছি জানি না, দিক বিদিক শূন্য হয়ে দৌড়াচ্ছি। কাদায় একটা পা আটকে গিয়ে আমার জুতা খুলে গেল। আমি আবার চিৎকার দিলাম, ভাইয়া! আমার চিৎকার শুনে খালাম্মা ছুটে আসলেন। কি হয়েছে সাবিত? এই সাবিত, ওঠ, কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন? খালাম্মার কথা শুনে আমার ঘুম ভাঙল। আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আমার শরীর ঘামে ভিজে গেছে, গায়ে প্রচন্ড ব্যথা অনুভব করছি। আমি আর কাউকে কিছু বললাম না। বিছানা থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হব, তখন দেখি আমার ডান পায়ের জুতাটা নেই। আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও জুতাটা পেলাম না। আমি খালাম্মাকে সব ঘটনা খুলে বললাম। খালাম্মা আমাকে সাথে সাথে গোসল করতে বললেন, খারাপ স্বপ্ন দেখেছিস, গোসল করে খেয়ে নে, সব ঠিক হয়ে যাবে। আর জুতা তো তুই বাইরে সিঁড়িতে রেখেছিলি, নতুন জুতা হয়তো কুকুরে নিয়েছে। আমি খালাম্মাকে বললাম, আমি কখন এসেছি আপনাদের এখানে? উনি বললেন, তুই তো কাল বিকেল 5টার সময় এসেছিস, এসে বললি খাবার দিতে। আমি খাবার দিলাম, তুই খেয়ে ঘুমিয়ে গেলি। তোর মামুন ভাইয়া তো সাতক্ষীরা গেছে গতকাল সকালে, আজকে চলে আসবে। আমি খালাম্মাকে আর কিছু বললাম না। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। হঠাৎ মনে হলো আমি স্বপ্নে দেখলাম ওই রাস্তায় আমার পা থেকে জুতা খুলে গেছে। সেটা তো আমার স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবে এখন আমি জুতা খুঁজে পাচ্ছি না কেন, তাও সেই ঠিক ডান পায়ের জুতা। বিকালে মামুন ভাই ফিরতেই আমি ওকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই শ্মশানের কাছে। সেখানে গিয়ে দেখি আমার জুতাটা কাদায় আটকে পড়ে আছে সেই রাস্তায়, যা খালাম্মাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। কিন্তু খালাম্মার কথা অনুযায়ী জুতা আমি বাইরের সিঁড়িতে রেখেছিলাম এবং গতকাল বিকেল 5টা থেকে আমি তাদের বাড়িতেই। অতএব রাতে আমি ওই পথে যাইনি। তাহলে আমার জুতা এখানে কিভাবে এলো? কোনো কুকুর মুখে করে এনেছে, তাও আবার এত দূর, ঠিক স্বপ্নের সেই জায়গায় যেখানে আমার পা থেকে জুতা খুলে গিয়েছিল। কিভাবে সম্ভব? আমি আর মামুন ভাই কিছু বললাম না। তবে মামুন ভাইয়ের একটা কথা শুনে আমি আঁতকে উঠলাম। জানিস সাবিত, কাল কি হয়েছে? আমি বললাম, জানি না তো ভাইয়া। ভাইয়া বলল, ওই দেখ চিতার পোড়া কাঠ, ওর ওপাশে দেখ নতুন কবর। হিন্দু আর মুসলিমের ভালোবাসা তাদের পরিবার মেনে নিতে পারেনি। গতকাল দুজন বিষ খেয়ে এখানে এসে মারা যায়। এদিকটায় তেমন কেউ আসে না, ওরা বোধহয় মরতে এসেছিল। হাত উঁচিয়ে এক পাশে কবর আর এক পাশে চিতার পোড়া কাঠগুলো আমাকে দেখালো মামুন ভাই। আমি কি বলবো কি ভাববো বুঝতে পারছিলাম না। আমি তো এসবের কিছুই জানি না। তাহলে ওই স্বপ্নের মানে কি? সব ভয় ছাপিয়ে ওই ছেলে মেয়ে দুজনের জন্য আমার কষ্ট হতে লাগলো। মানুষ এই সমাজ ব্যবস্থার কাছে কতই না অসহায়। আমি আকাশের দিকে তাকিয়ে ওদের জন্য দোয়া করলাম, হে আল্লাহ, তুমি পরপারে ওদের ভালো রেখো। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com। আজ যে ঘটনাটি শেয়ার করব সেটি ফেনী জেলার একটি প্রাইমারি স্কুলকে কেন্দ্র করে। আমি ছোট থাকতে ওই স্কুলটায় পড়েছি। ওই স্কুলকে নিয়ে অনেক ধরনের ভৌতিক কথা শুনেছি। স্কুলটার পেছনে একটি পুরনো কবরস্থান আছে। অনেকের ধারণা এই কবরস্থানটির কারণে স্কুলটিতে জিনদের বসবাস। স্কুলটি 3 তলা বিশিষ্ট ও পাশে মেয়েদের জন্য হাই স্কুল আছে, ছেলেদের জন্য কোনো হাই স্কুল নেই। আমার বড় আপু ওই হাই স্কুলে পড়তেন। যখন আমি স্কুলে ভর্তি হয়েছিলাম তারপর থেকে স্যার ম্যাডামরা স্কুলের ছাদে যেতে নিষেধ করতেন, কারণ স্কুলের ছাদে নাকি খারাপ কিছু দেখা যায়। কেউ ছাদে গেলে নাকি কোনো এক মহিলাকে দেখতে পায়, আবার কাউকে কাউকে নাকি ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয়। আবার কখনো কখনো স্যার ম্যাডামদের রূপ ধরেও নাকি কেউ হাজির হয়। তাই অধিকাংশ দিনই স্কুলের ছাদ তালা দেয়া থাকে। স্যার ম্যাডামরা কোনো কাজে গেলে তখন ছাদের তালা খোলা হয়। মাঝে মাঝে কাজের জন্য দরজা খোলা রাখা হতো। আমি যখন স্কুলের ব্যাপারে ভৌতিক কিছু জেনেছিলাম তখন থেকে আমার ইচ্ছা জেগেছিল আমি
ভূত দেখব। তাই আমি মাঝে মাঝে সবার অজান্তে 3 তলার সিঁড়ি বেয়ে ছাদে চলে যেতে চাইতাম। 3.5 তলা পর্যন্ত গিয়ে কিছুটা ভয় লাগতো, তাই আবার নিচে চলে আসতাম। এভাবে কিছুদিন গিয়েছিলাম। যাই হোক, আমি আমার ঘটনা শেয়ার করছি। আমার ঘটনার সময়কাল 2009। ঘটনা 1। আমি যখন ওই স্কুলে ভর্তি হলাম তখন আমার বড় আপু ছিলেন এসএসসি পরীক্ষার্থী। আপু পড়তেন গার্লস হাই স্কুলে আর আমি প্রাইমারি স্কুলে। আমি তখন ভর্তি হয়েছি, সালটা 2009। আমার নিজ চোখে ওই স্কুলে এখন পর্যন্ত কোনো কিছু ধরা পড়েনি। আপু স্কুল সম্পর্কে আমাকে বলেছিলেন, তবে আপু আমাকে তার নিজের চোখে দেখা একটি ঘটনা বলেছিলেন। ক্লাস করার আগে আপুরা পিটি করতেন হাই স্কুলের সামনে খোলা মাঠে। মেয়েদের পিটি করতে হলে প্রাইমারি স্কুলটির দিকে ফিরে পিটি করতে হয়। তখন আপু পড়তেন ক্লাস 9-এ। পিটি করতে দাঁড়িয়ে আপু মাঝে মাঝে প্রাইমারি স্কুলের ছাদের দিকে তাকাতেন। তেমনি একদিন পিটির সময় ছাদের দিকে চোখ এলে তিনি দেখতে পান ঘোমটা দেয়া একটি মহিলা ছাদের ওপর এদিক থেকে ওদিক পায়চারি করছে। আপু এটি দেখে চোখ নিচে নামিয়ে ফেলেন। আপু কিছুটা ভয় পান। কিছুক্ষণ পর আবার তাকান, তখন দেখলেন মহিলাটি এবার নিচের দিকে তাকিয়ে আছে। তিনি বুঝে গেছেন এটা কি, তাই তিনি আর ওপরের দিকে তাকাননি। যখন পিটি শেষ হলো তখন ওপরের দিকে তাকিয়ে সেখানে দেখেন আর কেউ নেই। কিন্তু কথা হলো, আপু পরে জানতে পারেন ওই দিন স্কুলের ছাদের গেট খোলা ছিল না। তাহলে যে মহিলাটিকে তিনি দেখেছেন তিনি কে? পরে ঘটনাটি আপু ওনার ক্লাসমেটদের সাথে শেয়ার করেন। এরকম অনেক মেয়েই অনেক কিছু দেখেছে। একদিন আমাদের প্রাইমারি স্কুল ছুটি হওয়ার পর সবাই যে যার বাড়িতে চলে যায়। আমিও বাসায় চলে আসলাম। তবে মাঝে মাঝে স্কুল ছুটির পর স্কুলের নিচে অবশ্যই বন্ধুদের সাথে খেলতাম। পরের দিন স্কুলে আসার পর যখন স্কুল ছুটি হবে তখন শেষ ঘন্টায় ম্যাডামের ক্লাসে একটি মেয়ে উঠে দাঁড়ালো এবং ম্যাডামকে বলল, ম্যাডাম, গতকাল স্কুল ছুটির পর সবাই যখন বাসায় চলে গেল, আমি বাসায় যাওয়ার আগে আচার কেনার জন্য রাস্তার ওপাশে গিয়েছিলাম। আচার কিনে আসার সময় কোনোভাবে স্কুলের দিকে তাকালাম। দেখলাম দোতলার কোণার দিকে যে জানালাটা আছে সে জানালার পাশে বাইরে দিয়ে একটা মেয়ে হাওয়ায় বসে আছে। মেয়েটি বড়, গায়ে লাল রঙের শাড়ি, হাতে গহনা, মাথায় ঘোমটা, মনে হচ্ছে যেন বিয়ে হচ্ছে তার। নিজের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ তাকিয়েছিলাম, যেভাবে আছে সেভাবেই বসে আছে। পরে আমি বাসায় চলে গেলাম। ম্যাডাম বললেন, যা দেখেছ তা যেন আর না দেখো, আর স্কুল ছুটি হলে কেউ স্কুলের নিচে খেলা করবে না। জানো তো এই স্কুলের কিছু জায়গা খারাপ। ঘটনা 3। মেয়েদের হাই স্কুলে একজন মহিলা কেরানি ছিলেন। তিনি স্কুলের যাবতীয় কাজগুলো দেখাশোনা করতেন। ওনার একটা ছেলে আছে, নাম তার নাইম। এলাকার কিছু ছেলেদের কাছে শুনেছি ওনার ছেলে নাকি একবার বিকেলবেলা প্রায় সন্ধ্যার 1/2 ঘন্টা আগে প্রাইমারি স্কুলটির পেছনে দোতলায় ওঠার একটা সিঁড়ি রেলিং ছিল, সেটি দিয়ে নাইম রেলিংয়ের একেবারে ওপরে উঠে বসেছিল। তার সাইকেলটা নিচে ছিল। তখন স্কুলে কেউ ছিল না, আর বিকেল 5টার পর পুরো স্কুলে কেউ থাকে না। মেয়েদের হাই স্কুলের পাশে একেবারে কোনায় একজন দপ্তরি ছিলেন। তিনি 5টার পরে পুরো স্কুলের মেইন গেট লাগিয়ে দিতেন। সেদিনও লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না নাইম প্রাইমারি স্কুলের পেছনে রেলিংয়ে বসে আছে। তো নাইম ওখানে নাকি ঘুমিয়ে পড়েছিল। যখন ওর ঘুম ভেঙেছিল তখন সে দেখতে পেল সে স্কুলের ছাদে শুয়ে আছে। তখন অনেক রাত, কোথাও কোনো শব্দ নেই, তার সাইকেলটাও তার পাশে নেই। তবে সে এত কিছু না ভেবে আবার ঘুমিয়ে পড়েছিল। ভোর রাতে সে কিছুটা টের পেল যে সে মাটির ওপরে শুয়ে আছে, তার হাতে শরীরে প্রচণ্ড ব্যথা। তার মানে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। পরে স্কুলের দপ্তরিরা তাকে দেখে চিনতে পেরে বাসায় নিয়ে যায়।